আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? অনেকদিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে আমি একটু অসুস্থ শারীরিকভাবে, তো যাই হোক, শরীর আর মন দুটোই যদি একসাথে কাজ না করতে ইচ্ছে করে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। আর আমার একজন বান্ধবী বলেছিল যে যদি সাজুগুজু করা হয় তাহলে নাকি মেয়েদের মন ভালো হয়ে যায়। কি আপনারা বিশ্বাস করেন তো নাকি? আমি কিন্তু সেরকম বিশ্বাস করি না, কিন্তু কেন যেন শাড়ির প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন থাকে। সেই জায়গা থেকেই শুধু একটু শাড়ি পরা। আপনারা হয়তো আমার ফেস দেখলেই বুঝতে পারবেন অনেকে যে আমার প্রচুর পরিমাণে অসুস্থ একটা ভাব আমার ফেসে ফুটে উঠেছে। তো যাই হোক, নানান ব্যস্ততায় আর আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। কি বিষয় হতে পারে ভাবুন ভাবুন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা টাইটেল দেখেই বুঝে গেছেন ভিডিওটা কি বিষয় হতে পারে। ইয়েস, অনেক সুন্দর একটা বিষয়, অনেক বাস্তবধর্মী একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো আপনারা এবং আমরা সবাই তো জানি নাকি যে প্রমোদ চৌধুরী কিন্তু প্রাবন্ধিক, এবং উনি বলেছিল আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করে তুলছে। আমাদের সমাজ ব্যবস্থা আমাদের হাসপাতালের চাইতে লাইব্রেরির গুরুত্ব বেশি দিচ্ছে না, অথচ আমাদের দরকার ছিল হাসপাতালের চাইতে লাইব্রেরির বেশি গুরুত্ব। কারণ কি হবে বলুন তো, লাইব্রেরি আপনার মননশীলতা, আপনার সৃজনশীলতাকে বাড়াবে। আপনার শুধু একাডেমিক বই পড়ে তো লাভ নেই, তার সাথে আপনার বাস্তব জ্ঞানেরও অনেক দরকার। আর বাস্তব জ্ঞানের সাথে সমন্বয় করতে পারলেই আপনি হচ্ছে একজন সাকসেসফুল গুড হিউম্যান বিইং হতে পারবেন। তাহলে কি পারবেন? তো ইন্ট্রোটা আর বেশি বড় করছি না, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওর শুরুতেই বলি, আমরা চাকরির ইন্টারভিউ সবাই দেই, এবং শুধু চাকরির ইন্টারভিউ নয়, ইন্টারভিউতে আমরা ভাইবা বোর্ড ফেস করি না। ভার্সিটি লেভেলে এরকম স্টুডেন্ট নেই বললেই চলে। আর ভার্সিটির স্টেজ শেষ করার পরে ডেফিনেটলি চাকরির জীবনে প্রবেশ করতেই হবে। সেক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে, উভয়কেই কিন্তু আমাদের ভাইবা ফেস করতে হবে। তাই ভাইবাতে কি করে নিজেরা সাকসেস গেইন করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে শর্ট একটা এক্সাম্পল দেবো, এবং সেই এক্সাম্পল থেকে বোঝাবো যে কি করে বাস্তব জ্ঞানটাও আপনার খুব জরুরি। শুধু আপনি এক গাদা বই কিনলেন আর অনেক অনেক পড়া পড়ে মুখস্থ করে গেলেন, সেটা কিন্তু আপনার ভাইবা পড়ে কাজে নাও লাগতে পারে। ঠিক আছে? তো যাই হোক, সমন্বয় করা শিখতে হবে, সে বিষয় নিয়ে আজকের এই ভিডিও ছিল। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করে ফেলি। আমরা তো সবাই চাকরির পরীক্ষা দিই, তাই না? বা দিব, এরকম স্টেজেও অনেকে আছে। কিন্তু চাকরির পরীক্ষা দিতে গিয়ে ভাইবা বোর্ড ফেস করিনি এমন মানুষ খুব কম। এছাড়াও আমরা যারা অনার্স মাস্টার্স করছি তারাও কিন্তু বিভিন্নভাবে ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ করার পরে একটা একাডেমিক ভাইবা ফেস করতে হয়। তখন কিন্তু অনেকে বলে যে আমার ভাইবাটা খুব ভালো হয়েছে, আমার ভাইবা বোর্ডের টিচার অনেক ভালো ছিল, বস অনেক ভালো ছিল, কিন্তু আমাকে কেন নিল না, কেন যেন বললো। আবার অনেকে বলে আমার তো ভাইবা এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আমাকে যা প্রশ্ন করেছে আমি তো খুব সুন্দর করে উত্তর দিয়েছি। এখন আমার টুইস্ট হচ্ছে এই জায়গাতেই যে একজন ভালো একটা উত্তর দিতে পারলো আর আপনি দিতে পারলেন না, কেন হলো এরকমটা? এটা কি কখনো ভেবেছেন? দেখুন, ভাইবা বোর্ডে যখনই আপনি যাচ্ছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনি শুধু একাডেমিক যে বই পড়েছেন অথবা জব রিলেটেড যেই ধরনের বই আপনি পড়েছেন না কেন, সেই বই থেকেই যে প্রশ্ন আসবে এমনটা কিন্তু ভাবা সম্পূর্ণ ভুল। ভাইবা মানে হচ্ছে আপনার সার্বিক অবস্থা, আপনার মনস্তাত্ত্বিক দিক, এই বিষয়গুলোকে নির্ণয় করবে যে আপনি ঠিক কতটা ফিট অ্যান্ড ফাইনাল এই চাকরিটার জন্য অথবা এই পদের জন্য। ঠিক আছে? তো আজকে আপনি চিন্তা তো দেখুন, এই যে ভাইবা বোর্ডে যে জিনিসটা হয়, একজন ভালো করে উত্তরটা দিতে পারলো, আরেকজন দিতে পারলো না। কেন পারলো না এটা একবারও ভেবে দেখেছেন? আমি কিন্তু আগেই বলেছি যে শুধু আপনার একাডেমিক বই বা পড়াশোনা দিয়ে কিন্তু ভাইবা বোর্ডে কিচ্ছু হবে না। আপনার যে সৃজনশীল চিন্তা ভাবনা, যে মননশীলতা, সেটাকে খুব বেশি কাজে লাগাতে হবে। একটা উদাহরণ দিব, তারপরেই আমি বলবো যে আসলে আপনারাই বুঝতে পারবেন কিভাবে ভাইবা বোর্ডে বাস্তব জ্ঞানটা খুব জরুরি। আমরা তো অনেকে দেখি যে ভাইবা বোর্ডে গেলে যারা টপ রেজাল্ট করে, ভালো সিজি, সেই স্টুডেন্টদের ভাইবা বোর্ডে খুব ভালো হবে। কিন্তু আপনি সমীক্ষণ করে দেখুন তো ভাইবা বোর্ডে সেই স্টুডেন্টদের ঠিক কত পার্সেন্ট বাতিলের যোগ্য হচ্ছে। বাংলাদেশে মোস্ট অফ দ্য চাকরির পরীক্ষায় যারা লো থেকে মিডিয়াম অথবা মিডিয়াম থেকে লো স্টেজের শিক্ষার্থী আছেন তাদের চাকরির সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ তারা বেসিক নলেজের পাশাপাশি তারা হচ্ছে একাডেমিক নলেজটাকেও গেইন করে। বাট অনেকেই আছে যারা সিজি হাই কিন্তু তাদের বেসিক নলেজ কিছুই নেই। আপনি আপনার ফ্রেন্ডদেরকে গিয়ে দেখুন না, আপনি যদি কোনো একটা পড়া নিয়ে যান, দুজন ফ্রেন্ডের কাছে যান, তাহলে দুজন ফ্রেন্ড দুই রকম ভাবে আপনাকে বোঝাবে। যার সিজি হাই তার কাছ থেকে আপনি একভাবে বুঝতে পারবেন, সে শুধু আপনাকে একাডেমিক বই খাতা এইসব বিষয় নিয়ে বোঝাবে। আর যার সিজি কম সে আপনাকে বাস্তব জ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে এটা এরকম, এটা এরকম। তার মানে কিন্তু এমনটা বলছি না আমি যে সিজি যাদের ভালো তারা আসলে খারাপ বা চাকরি পাচ্ছে না। আপনাকে বেসিক নলেজের জায়গাটা স্ট্রং করতে হবে। কেমন ভাবে? দেখুন, একটা এক্সাম্পল দিই। প্রথমে আমি বলি যে একজন নিখিল নামের একজন শিক্ষার্থী ছিলেন, যিনি হচ্ছে ভাইবা বোর্ডে গিয়েছেন, এবং এই চাকরিটা অর্থাৎ উনি যে পদের জন্য ভাইবাটা দিচ্ছিলেন সেই পদের চাকরি অলরেডি নেওয়ার জন্য ওই ভাইবা বোর্ডে যারা ছিলেন তাদের একজন পরিচিত ক্যান্ডিডেট ছিল। কিন্তু তারপরেও নামকা হস্তে একটা ভাইবা নেওয়ার দরকার ছিল বিধায় সেই নিখিল সহ বাকি আরো অনেক ক্যান্ডিডেটকে নিয়ে একটা ভাইবার আয়োজন করা হয়। সেখানে একের পর
এক ক্যান্ডিডেট আসছে এবং বের হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এমন কিছু প্রশ্ন পূর্ব থেকেই সাজানো হয়েছে যেগুলোর উত্তর আসলে সেই ক্যান্ডিডেটগুলো পারছে না। তো ঘটনাচক্রে নিখিল নামের যেই আমি নামটি বলছি, সেও গিয়েছিল এবং তাকেও ওই অদ্ভুত ধরনের কিছু প্রশ্ন করা হয়েছিল, যার মাধ্যমে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। কোয়েশ্চেন করছে যেটার উত্তর ভাইবা বোর্ডের টিচাররাও পারেন না, তারা জানেন যেটার কোনো উত্তরই হতে পারে না। তার মানে একটা সম্পূর্ণ ধরনের অযৌক্তিক অ্যাবসার্ড কোয়েশ্চেন করা হচ্ছে, যেটা হয়তো কেউ আপাত দৃষ্টিতে পারছে না বা পারবে না, তাহলে তাকে আমি বলবো যে সে এই পোস্টের জন্য এলিজিবল নয়, তাই তাকে কি করতে হবে, পরে বাদ দিয়ে দিতে হবে। এম আই রাইট? এটাই তো হওয়ার কথা, তাই না? চোখে দেখা গেল নিখিলের যে আইকিউ সেন্স অথবা তার যে বাস্তব জ্ঞান ব্যাপারটা, এটা এত বেশি ছিল যে নিখিলকে যখন কোয়েশ্চেন করা হয় তখন সে খুব সুন্দরভাবে ওই না উত্তর হওয়া প্রশ্নেরও 4 ধরনের উত্তরের কথা বলে ফেললো। বললো যে হ্যাঁ টিচার বা হ্যাঁ স্যার, যে আমি তো এটার উত্তর দিতে পারবো। তখন তো ভাইবা বোর্ডে সবার চোখ চড়ক গাছ। কি করে হয় যেটার উত্তর আমরা নিজেরাই জানি না, সেটার উত্তর নিখিল কি করে দিতে পারবে? কি কোয়েশ্চেন করা হয়েছিল, আপনি মাঝ নদীতে আছেন এবং আপনার কাছে শুধু 2টো সিগারেটই আছে আর কিছুই নেই, তাহলে আপনি সিগারেটটা অ্যাটলিস্ট একটা সিগারেট কি করে জ্বালাবেন? এটা কি আপনার কোনো একাডেমিক বই থেকে পাবেন এই প্রশ্নের উত্তরটা, বলুন তো? যাই হোক, সব ভাইবা বোর্ডের টিচাররা মনে করেছিল যে নিখিল হয়তো জানবে না, পারবে না, কিন্তু নিখিল খুব সিরিয়াস মোডে চিন্তা করলো যে হ্যাঁ স্যার, আমি এটার অ্যান্সার দিতে পারবো এবং আমি একটা অ্যান্সার না, আমি 3 থেকে 4 ধরনের অ্যান্সার দিতে পারবো। তখন নিখিলের উত্তর শুনে তো ভাইবা বোর্ডে সবাই অবাক, বলছে ওকে আপনি বলুন তাহলে কি কি অ্যান্সার হতে পারে। তখন নিখিল বলছে প্রথমত আমি একটা সিগারেট আমার কাছ থেকে ফেলে দিব। একটা সিগারেট ফেলে দিলে আমার নৌকার লাইটারটা হালকা হয়ে যাবে এবং হালকা হয়ে গেলে আমি তখন লাইটার জ্বালিয়ে সিগারেটটা ধরাতে পারবো, যে সিগারেটটা আমার কাছে আছে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে তার কাছে তো লাইটার নেই, তাহলে সে কোন লাইটারের কথা বলছে? আপনারা আমরা সবাই জানি নৌকায় কিন্তু এক ধরনের লাইটার থাকে, আলো জ্বলে যেটা দিয়ে, ঠিক আছে? এইটা হচ্ছে নৌকার সাথে রিলেটেড একটা টার্মিনোলজি বা এক ধরনের শব্দ, যেটা নৌকার সাথে ব্যবহার করা। এটা নৌকারই একটা যন্ত্রাংশ যেটা নিচের দিকে সমতলে অবস্থান করে। তো বিভিন্ন ধরনের বড় বড় জাহাজে হচ্ছে এই লাইটার থাকে এবং সেইটা বাস্তব জ্ঞানের আলোকে উত্তরটা দিয়েছে যে এই লাইটার দিয়ে সে হচ্ছে কি করবে, সে হচ্ছে সিগারেটটা ধরবে। ওকে, তার এই উত্তর শুনে তো সবাই বলছে সে খুবই ব্রিলিয়ান্ট, অনন্য। এরপরে তাকে বললো আপনি দ্বিতীয় আরেকটা পদ্ধতি বলুন। নিখিল বলছে যে দ্বিতীয় উত্তরটা হচ্ছে আপনি একটা সিগারেটকে হিংসা করবেন আর আরেকটা সিগারেটকে অটোমেটিকলি সেটা জ্বলে যাবে। কিভাবে জ্বলে যাবে? কারণ হিংসার কারণে আগুন জ্বলে যায় মনের ভিতরে, তো সেই মনের আগুন দিয়ে সিগারেটের আগুন ধরিয়ে ফেলবে। আসলে আপনারা একদম কিন্তু এগুলোকে সিরিয়াসলি নেবেন না, বাট আপনাকে ভাইবা বোর্ডে এই ধরনের কোয়েশ্চেনই করা হয় যেটা দিয়ে আপনি বাস্তব বুদ্ধি খাটাতে পারেন কিনা সেই উত্তরটা জানতে চাওয়া হয়। তাই জন্যই কিন্তু নিখিল এই ধরনের উত্তর দিয়েছে। তৃতীয় যে উপায়টি ছিল সেটা খুবই ইন্টারেস্টিং, চতুর্থ নাম্বারটা তো আরো ইন্টারেস্টিং, তাই ওইগুলো শোনার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। তৃতীয় যে ব্যাপারটি ছিল সেটি হচ্ছে নিখিল বলছে আপনি একটা সিগারেটকে উপরের দিকে ছুঁড়ে মারুন, আর না হলে আরেকটা সিগারেট হচ্ছে অটোমেটিকই আপনার কাছে নিচে নামবে। তাহলে যখন আপনি ছুঁড়ে মারবেন তখন সেই সিগারেটটা যখন আপনি ক্যাচ ধরে ফেলবেন, আমরা কিন্তু সবাই জানি ক্যাচেস উইন দ্য ম্যাচেস। দুর্ধর্ষ ব্যাপার না? আপনি একটা সিগারেট ফেলে দিলেন আর সেই সিগারেটটা দিয়ে আপনি ক্যাচ ধরে ফেলেন এবং তার কারণে আপনি ম্যাচ উইন হয়ে গেলেন। আর ম্যাচ দিয়ে আমরা কি করি? ম্যাচ দিয়ে আমরা অবশ্যই সিগারেট বা অন্য যে কোনো ধরনের জিনিস জ্বালাই বা আগুন লাগাই। তো এই ব্যাপারটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল। নেক্সট কি ছিল? ওকে, চলুন নেক্সটটা জেনে নেওয়া যাক। নেক্সট যে ব্যাপারটা ছিল সেটা আরো ইন্টারেস্টিং। সেই গানটা আপনারা সবাই শুনেছেন এবং সে কিন্তু খুবই চমৎকারভাবে চতুর্থ নাম্বার স্টেপটা বলেছে, অ্যান্সারটা দেখুন। নিখিল বলেছিল যে আপনি এক আজলা পানি নেবেন অথবা এক মুঠ পানি নেবেন। মুঠটা না, মানে এক হাতে করে যতটুকু পানি আপনার ওঠে আপনি নদী থেকে পানি নেবেন। নেওয়ার পরে কি হবে? পানি দিয়ে বা সিগারেট কি করে ধরাবো? আছে। তো তখন সে বলছে আপনি পানি নিয়ে আস্তে আস্তে করে পানিগুলো ছাড়বেন, মানে ঝপঝপ করে। দেখা যায় যে ড্রপ আকারে পানি পড়তে থাকছে। তাহলে পানি যখন ড্রপ আকারে পড়ে তখন কি ধরনের শব্দ হয়? ঢিপ 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 অথবা টিপ টিপ টিপ, এরকম শব্দ। তো তখন নিখিল বলছে টিপ 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 করে যখন পানি পড়বে তখন একটা গান কিন্তু আমরা সবাই জানি। কি ভাবুন না, কমেন্ট করে জানান কি গান। বাইরে এখন রেইনি সিজন চলছে, তাই তো? বলছি এত টেনশন করা লাগবে না। গানটা হচ্ছে টিপ টিপ বরসা মে পানি, পানি মে আগ লাগা দিয়া। ওয়াও, অ্যামেজিং না বলুন তো? এত সুন্দর গান দিয়েও যে এত সুন্দরভাবে নলেজ গেইন করে ভাইবা বোর্ডে উইন হওয়া যায়, এটা তো জানতামই না। কি আপনি জানতেন? জানলে কমেন্ট করুন। সো আপনারা একটু স্টাডি করবেন, একাডেমিক নলেজের উপরে ফুললি ডিপেন্ড থাকবেন না। আর ডেফিনেটলি আপনার বাস্তব জ্ঞান, সৃজনশীলতা সব কিছু সমন্বয় হচ্ছে আপনার ভাইবা বোর্ড। সো ভাইবা বোর্ডকে ফেস করতে আর দেরি কেন? এখনই প্রিপেয়ার হয়ে যান। বই না কিনে কিছু আশেপাশের নলেজ গ্যাদার করে আপনি দেখতে পারেন। আর আমার সাথে যারা এতদিন ধরে আছেন, যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে থাকুন। আর হচ্ছে অনেক ভালো ভালো ভিডিওস ইনশাল্লাহ আপনারা পাবেন।